সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমি মোহাম্মদ নাজমুল সাকিব, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস শুরু করার পূর্বে গত ক্লাসে যে বিষয়গুলি নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলোর উপরে কতগুলো আমি প্রশ্ন করব। আশা করি আমার উত্তরের সাথে তোমাদের উত্তর অবশ্যই মিলে যাবে। প্রথম প্রশ্ন দেখো যে 1 কিলোমিটার সমান কত মাইল? 0.62 মাইল। তারপরে দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন যে গ্রিক ভাষায় হেক্টো অর্থ কি? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এই যে জিনিসগুলি আছে গ্রিক ভাষা হেক্টো। তোমরা জানো মিটারের আগের গুলি হয় গুণ আকারে আর পরের গুলি হয় শতাংশ আকারে। ঠিক আছে? তাহলে গ্রিক ভাষা হেক্টো অর্থ কত গুণ? 100 গুণ। ভেরি গুড। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত? আয়তনের সূত্রটা আমরা জানি কি ঘনকের যেহেতু তিনটা বাহুই সমান থাকে তাহলে এই বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা 3 বার গুণ করি অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কিউ, তাহলে আমরা ঠিক পেয়ে যাব ঘনকের আয়তন পেয়ে যাব। আশা করি সবার উত্তর মিলে গিয়েছে। 3 এর উপর পাওয়ার হবে 3, মানে 3 বার গুণ করলে আমাদের হয়ে যাবে 27 ঘন সেন্টিমিটার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত? ভেরি গুড, 1 গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আমাদের সর্বশেষ প্রশ্ন দেখো যে একটি বর্গাকার বাগানের পরিসীমা 20 মিটার হলে, একটি বর্গাকার বাগানের পরিসীমা কত দেওয়া আছে? 20 মিটার। তাহলে তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? গুড। দেখো আমরা পরিসীমাকে কত দ্বারা ভাগ দেই? পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ দেই তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। কারণ আমাদের বর্গের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার হবে। এর মানে আমরা পরিসীমাকে 4 দ্বারা আগে ভাগ দেব, ভাগ দিয়ে যে বাহুর দৈর্ঘ্য পাবো সে বাহুর দৈর্ঘ্যকে 2 বার গুণ করব। কারণ আমরা জানি বর্গের প্রতিটি বাহু সমান, দৈর্ঘ্যের মাপও যা, প্রস্থের মাপও তা। বর্গের এইজন্য বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার মানে কি বাহু গুণ বাহু। এর মানে 5 গুণ 5, যেটা গুণ করলে হয় 25 বর্গ মিটার। দেখো আজকের যে আলোচনাগুলি হবে পরিমাপ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলি করি। সাপোজ ধরে নাও তোমার যে বাসার ভিতরে যে এই যে দেখো টাইলসগুলি যে রুমের ভিতরে বসানো হয়েছে, এই রুমের টাইলসগুলি বসাতে কিভাবে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে, টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে। এবং তোমরা যে গ্রাম অঞ্চলে যখন বেড়াতে গিয়েছো তখন দেখেছো যে বিভিন্ন পুকুর থাকে, পুকুরের পাড় থাকে, পুকুরের ক্ষেত্রফলটা কতটুকু হতে পারে, পাড়ের ক্ষেত্রফলটা কতটুকু হতে পারে। ঠিক আছে? এই বিভিন্ন বিষয়গুলি আমরা জানবো। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি সূত্রের সাহায্যে আয়তাকার বা বর্গাকার কোনো বস্তুর বা কোনো ক্ষেত্রে কি জানবো আমরা? পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করতে পারবো এবং গাণিতিক সমস্যা কি করতে পারবো? সমাধান করতে পারবো। তাহলে চলো আজকের আলোচনা আমরা ফিরে যাই। যে আজকের পাঠ হয়েছে আমাদের অধ্যায় 3 এর, দেখো অনুশীলনী 3 এর 30 এবং 31 নম্বর দুইটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। দুইটা অঙ্কই তোমাদের সৃজনশীল আকার বইতে দেয়া আছে। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু জেএসসি পরীক্ষায় কোশ্চেন আসে। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকে লেকচার নম্বর হচ্ছে আমাদের 23। তোমরা জানো যে তোমাদের লেকচার নম্বর যত থাকে তোমাদের প্র্যাকটিস নম্বরও তত থাকে। তোমরা বাসায় যে অঙ্কগুলি প্র্যাকটিস করবে, আমরা একটা করে অঙ্ক প্র্যাকটিস দেই, দুইটা করে অঙ্ক প্র্যাকটিস দেই, সেটা লেকচার নম্বরের সাথে মিল থাকে। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে 80 মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং 60 মিটার হচ্ছে প্রস্থ, এবং জমির ভিতরে 4 মিটার চওড়া পাড় রয়েছে ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হয়েছে। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। একটা মেশিন রয়েছে যেটা দ্বারা প্রতি সেকেন্ডে বলতে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। দেখো আমাদের বলছি কি পুকুরের গভীরতাকে ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের পানির ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? এই তিনটা প্রশ্নের উত্তরে আমরা একে একে জেনে নেব। যেমন দেখো আমরা যদি আমাদের
প্রথম প্রশ্নে যাই, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ। আচ্ছা দেখো যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ, তাহলে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে হলে আমাদের পুকুরের গভীরতা জানতে হবে, যে পুকুরের গভীরতা দেয়া আছে 3 মিটার। এখন আমাদের জানতে হবে মিটারের সাথে ইঞ্চির কি রিলেশন। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, মিটারের সাথে ইঞ্চি রিলেশন হচ্ছে এইটা। তাহলে আমাদের 3 মিটার সমান হচ্ছে কি আমাদের বেশি হবে, 1 মিটারে যদি এতটুকু হয় 3 মিটারের পরিমাণটা বেশি হবে। এজন্য আমরা কি করব, এটার সাথে এটা গুণ দিয়ে আমরা 3 মিটারকে ইঞ্চিতে পরিণত করে ফেলবো, প্রকাশ করে ফেলবো, 3 মিটারকে ইঞ্চিতে প্রকাশ করে ফেলবো। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তার পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের পাড়ের ক্ষেত্রফল দেখো, এই যে আমাদের রেড কালারের যে বর্ডার করা আছে দেখো, সেটা হচ্ছে পুকুরের চারপাশের একটা অংশ, এবং সাদা যে অংশটা আছে দেখো, সেটা হচ্ছে আমাদের কি পুকুর। ওই সাদা অংশের মধ্যে আমাদের পানি আছে, পুকুর বলুক বা সুইমিং পুল যাই বলুক, এবং নীল যে অংশটা সেটা হচ্ছে আমাদের কি পুকুরের পাড়। এখন আমাদের কিন্তু জমির দৈর্ঘ্য দেওয়া আছে, এর মানে কি লাল অংশ দেওয়া আছে, এই লাল অংশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং এই জমির প্রস্থ দেওয়া আছে। দেখো জমির মধ্যে পুকুর, জমির মধ্যে পুকুর। তাহলে অঙ্কটা যদি আমরা সমাধান করি, তাহলে প্রথমে লিখব কি দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। এর মানে কি আমাদের এই যে লাল অংশটা বাইরে, এটা হচ্ছে পুরোটা জমি, তাহলে এই লাল অংশের এটা হচ্ছে প্রস্থ 60 মিটার, আর এটা থেকে ওই মাথা পর্যন্ত হচ্ছে 80 মিটার। এখন আমরা তাই আয়তাকার জমির ক্ষেত্রফল বের করব। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল যদি আমরা বের করি দেখো, তাহলে কি হবে, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্যে 80 এবং প্রস্থে 60 মিটার, দুইটা গুণ করলে হয়ে যায় আমাদের 4800 বর্গ মিটার। দেখো তাহলে আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল বের করে ফেললাম, আয়তাকার জমির ক্ষেত্রফল বের করে ফেললাম। তারপরে দেখেন জমির ভিতরে 4 মিটার চওড়া পাড় বিশিষ্ট একটি পুকুর রয়েছে জমির মধ্যে, জমির ভিতরে এই যে লাল এটা হচ্ছে এই পুরোটাই জমি, এই জমির মধ্যে এটা এই নীল অংশটা হচ্ছে আমাদের পাড়, এই যে কালো যে বর্ডার দিয়েছি, কালো বর্ডারের পরে শুরু হয়েছে কি আমাদের কি পুকুর। তাহলে এই 4 মিটার, এই যে দেখো আমাদের এই লাল থেকে কালো বর্ডার পর্যন্ত একটা সাদা আমি দাগ দিয়ে দেখিয়েছি, সেটা হচ্ছে আমাদের পাড়ের যে 4 মিটার চওড়া। ওকে, এখন দেখো আমরা এই যে লাল অংশটার পুরো দৈর্ঘ্য বাদ দিয়ে যদি আমরা এই কালো এই জায়গা থেকে ওই মাথা পর্যন্ত দৈর্ঘ্য বের করি, তাহলে আমাদের এই মাথা থেকে দেখো এই যে 4 মিটার ছিল, ওই মাথা থেকেও যে আমাদের 4 মিটার ছিল, এই দুই পাশ থেকে এই 4 মিটার চওড়া কি হবে বাদ যাবে। তাহলে আমরা যদি লিখি পার বাদে শুধু পুকুরের দৈর্ঘ্য এই 80 মিটার থেকে, যেহেতু দৈর্ঘ্য এই লাল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 80, তাহলে 80 থেকে এই যে 4 দুই পাশে, এই পাশেরও 4 মিটার এবং ওই পাশেরও 4 মিটার, দুই পাশে 4 মিটার আমাদের কি হবে বাদ যাবে। তাহলে 4 মিটার 4 মিটার 8 মিটার বাদ গেলে হয়ে যায় আমাদের 72 মিটার। এই ধরনের অঙ্ক তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছো। ঠিক তেমনি ভাবে দেখো পার বাদে আমাদের পুকুরের প্রস্থ, তাহলে পুকুরের প্রস্থ বরাবর আমাদের এই যে 60 মিটার দেয়া আছে, এখানেও দেখো এই যে সাদা বরাবর উপরের দিকে একটা নিচের দিকে যে একটা দাগ দিয়ে দেখিয়েছি আমি, এই দুইটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে 4 মিটার 4 মিটার করে প্রস্থ বরাবর আমাদের বাদ যাবে। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ হবে 60 মিটার থেকে 4 4 8 যদি বাদ যায়, তাহলে হয়ে যায় আমাদের কত মিটার 52 মিটার। আশা করি পুরোপুরি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেখো, এই যে সাদা অংশের যে অংশটা রয়েছে পুকুর, এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার এবং পুকুরের প্রস্থ হচ্ছে 52 মিটার। মনে রেখো যে আমাদের পুরো জমির দৈর্ঘ্য 80 এবং 60, এবং পুকুরের দৈর্ঘ্য যে মাঝখানে সাদা অংশ সেটা হচ্ছে 72 এবং 52। এখন যদি আমরা দেখো পুকুরের পাড়ে ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, এই যে পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বের করব। দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল এই 72 গুণ 52 বর্গ মিটার, তাহলে আমরা পেয়ে গেলাম 3744 বর্গ মিটার। এটা হচ্ছে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা যেটা পেয়েছি দেখো পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমরা যদি দেখো পিছনের থেকে একটু যদি ফিরে আসি, এই যে পুরো লাল বর্ডার অংশ থেকে যদি আমরা এই যে সাদা অংশটা বাদ দেই, পুরো দেখো এই যে পুরো এই লাল অংশটা দিয়ে যে পুরো অংশটা আছে, এটা থেকে যদি মাঝখানে সাদা অংশটা বাদ দেই, তাহলে বাকি থাকবে কোন অংশটা
এই যে নীল অংশটা বাকি থাকবে। এর মানে আমরা কোনটা পেয়ে যাব, যে প্রথমে আমরা পেয়েছিলাম 4800, এটা ছিল পার এবং পুকুর দুইটাই, জমির ক্ষেত্রফল বলতে কি সেখানে পুকুরও রয়েছে পারও রয়েছে, পুরাটার ক্ষেত্রফল। তাহলে পুরাটার ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধু পুকুরের ক্ষেত্রফল, পার মানে পুকুর মানে কি শুধু পুকুরের ক্ষেত্রফল 3744 যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। আমাদের এটি বের করতে বলেছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তার পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। দেখো পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। তাহলে পুকুরটি যদি পানি শূন্য করতে হয়, দেখো আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য জানি, পার বাদে পুকুরের প্রস্থ জানি। তাহলে পুকুরের পানি কিন্তু একটা জায়গা দখল করে থাকে, এই জন্য পুকুরের পানি যে নিচ থেকে তলা থেকে উপর পর্যন্ত যে আছে সেটা হচ্ছে পুকুরের গভীরতা 3 মিটার। তাহলে আমাদের পুকুরের পানি শূন্য করার জন্য আমাদের পুকুরের আয়তন বের করতে হবে। তাহলে পুকুরের আয়তন হচ্ছে কি 72 গুণন 52 গুণন 3 ঘনমিটার। দেখো তিনটা জিনিস যদি আমরা গুণ করি তাহলে 11232 ঘনমিটার আসে। তাহলে আমাদের আয়তন আসলে 11232 ঘনমিটার হচ্ছে আমাদের পুকুরের আয়তন। কারণ পুকুরের পানি কতটুকু জায়গা দখল করে আছে, মানে পুকুরের আয়তন যতটুকু, দেখো একটা আমি যদি কাপ নেই, কাপের ভিতরে যতটুকু জায়গা ততটুকুই তো পানি হবে। এই জন্য পুকুরটিতে তার আয়তনে, আমরা এই কথাটা লিখতে ভালো হয়, পুকুরটিতে তার আয়তনের সমপরিমাণ পানি থাকে। মানে পুকুরের যতটুকু আয়তন ততটুকুই কি হয়, পানি দ্বারা পূর্ণ থাকতে পারে। এই জন্য আমরা কি করব, এটাই হবে পানির আয়তন। তাহলে আমরা লিখতে পারি অতএব পানির আয়তন 11232 ঘনমিটার, আমরা যেটা পেয়েছি। এখন দেখো আমাদের পানি শূন্য করতে হবে। তাহলে পুকুরটি যদি পানি শূন্য করতে হয়, দেখো তাহলে আমাদের এই শর্তটা দেয়া ছিল যে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। যেহেতু সময় চেয়েছে, তোমরা জানো কি নিয়মের সময় যেটা চাওয়া হয় সেটা ডান পাশে থাকে আর বাম পাশে থাকে বাকি যে মানটা দেয়া থাকে। তাহলে আমাদের 0.1 ঘনমিটার পানি সেচতে সময় প্রয়োজন কি, পানি সেচতে প্রয়োজন 1 সেকেন্ড। এখন দেখো পরীক্ষার মাঝে মাঝে কিন্তু এখানে 0.01 দেয়া থাকে। এই জন্য তোমরা অবশ্যই প্রশ্ন ভালো করে সবাই একটু দেখে নিবা কোনটা দেয়া আছে। অনেকে কিন্তু এই 0.1 মুখস্থ লিখে আসো, এই কারণে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। আমরা যদি 1 ঘনমিটার পানি সেচতে বের করি তাহলে 0.1 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর আমরা যেটা পেয়েছিলাম 11232 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, এই নিচের অংশটা উপরে চলে যাবে কারণ বেশি সময় লাগে। তাহলে দেখো এটাকে এটা দ্বারা ভাগ দিলে আমাদের উত্তর আসে জাস্ট, দেখো দশমিকের পরে যেহেতু 1 ঘর, এর মানে 2 এর পর একটা জাস্ট শূন্য বসে যাবে। সব ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পারমিশন আছে। তারপর আমরা দশমিকের পরে 1 ঘর মানে কি, এই দশমিক উঠানোর জন্য উপরে 10 গুণ করতে হবে, তাহলে দশমিক উঠে যাবে। এবং দেখো এইটা হবে উত্তর আমাদের সেকেন্ড। কিন্তু সময়কে যখন আমরা 60 সেকেন্ডের বেশি হয় তখন আমরা কি করি, মিনিট বলি, আবার 60 মিনিটের বেশি হলে আমরা ঘন্টা বলি। এই জন্য দেখো এই মানটা অনেক বড়, এই জন্য আমরা এটাকে ভাগ দেব কি দ্বারা, দেখো 60 গুণন 60, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে আমরা সরাসরি কোনটা পেয়ে যাব, 60 গুণন 60 লিখতে পারো অথবা 36 লিখতে পারো, 3 6 0 0 যাই লেখো একই জিনিস বোঝায়। তাহলে এটাকে যখন এটা দ্বারা আমরা ভাগ দেব, দেখো তখন মানটা কি আসে, 31.2 ঘন্টা আসে। এবং দেখো যারা পারবে না তারা এটাই লিখে দিবে, আর যারা বুঝো তারা কি করবে, 31 ঘন্টা লিখে আমরা দশমিক যে 2 আছে দেয়া, এই দশমিক 2 কে আমরা কি করব, 60 দ্বারা গুণ দেব। দশমিক 2 কে যদি আমরা 60 দ্বারা গুণ দেই 60, তাহলে দশমিক 2 কে 60 দ্বারা গুণ দিলে আমাদের আসবে 12 মিনিট। ঠিক আছে, দশমিক 2 কে আমরা 60 দ্বারা গুণ দিলে কত পাবো, 12 পাবো। তাহলে ওইটা হয়ে যাবে মিনিট। এখন কেউ যদি মনে করো যে স্যার 31 কে তো আমরা ইংলিশে নিতে পারি, দিনে নিতে পারি, এত দিন এত ঘন্টা, যেহেতু সময় বলেছে আমাদের দিনে নিলেও কোনো সমস্যা নেই, তবে আমরা এটা লিখে দিলেও চলবে। আর এটা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এই বিষয়টা মনে রাখবে, আমরা যদি একটা 60 দ্বারা গুণ দিতাম, সরি একটা 60 দ্বারা যদি আমরা ভাগ দিতাম, দেখো এখানে একটা 60 দ্বারা যদি আমরা ভাগ দিতাম তাহলে হয়ে যেত মিনিট।
আবার দুইটা 60 দ্বারা ভাগ দেওয়াতে আমাদের ঘন্টা হয়ে গেছে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, একটি আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। দেখো এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, মনে করো বিশাল একটা ক্যাম্পাস, ক্যাম্পাসের মধ্যে ছোট একটা অডিটোরিয়াম আছে, ঠিক আছে? ক্যাম্পাসের মধ্যে যে একটা অডিটোরিয়াম আছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেওয়া আছে এবং অডিটোরিয়ামের দেখো দেয়ালের পুরুত্ব দেয়া আছে। যখনই দেয়ালের পুরুত্ব দেয়া থাকবে তখনই মনে করবো সেখানে 4 দেয়ালের একটা আয়তন বের করতে হতে পারে। খুবই সহজ, আমি যেভাবে দেখাবো আশা করি সবাই ওইভাবে করে প্র্যাকটিস করবে। দেখো আমাদের কি কি প্রশ্ন করেছে, ক্যাম্পাসের এলাকা কত হেক্টর, ক্যাম্পাসের এরিয়াটা কত হেক্টর সেটা প্রকাশ করতে হবে। আর স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটার প্রকাশ করব, যে চারপাশের যে সীমানা প্রাচীর আছে সেটার দৈর্ঘ্য আমরা মিটারে প্রকাশ করব। আর অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করব। আমাদের অডিটোরিয়াম যেটা দেয়া আছে সেটা 4 দেয়ালের আমরা কি বের করব, আয়তন বের করব। তাহলে দেখো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। স্কুল ক্যাম্পাসের এলাকা কত হেক্টর, দেখো হেক্টর প্রকাশ করার জন্য স্কুল ক্যাম্পাসের যে আমাদের ক্ষেত্রফল দেয়া আছে দেখো একর, তাহলে একরের সাথে আমাদের হেক্টরের যে রিলেশনটা আছে এই রিলেশনটা আমাদের দরকার হবে। দেখো তাহলে আমরা জানি যে 2.47 একর সমান 1 হেক্টর, 2.47 একর সমান 1 হেক্টর, মানে হেক্টরের সাথে একরের রিলেশনটা আমাদের জানতে হবে। 2.47 একরে হয় 1 হেক্টর আর আমাদের দেয়া আছে 10 একর, তাহলে 1 একর হলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভাগ। তাহলে আমাদের যদি আমরা কি বের করি 10 একর সমান যদি বের করতে চাই দেখো, তাহলে 10 একর সমান বেশি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। মনে রাখবে এটা সবসময় তোমাদের ভাগ হবে, এটা সবসময় উপরে গুণ হবে। যারা এটা এলিমেন্ট করো তাহলে 10 কে যদি 2.47, এখানে কিন্তু একটা দশমিক আছে, খেয়াল করো যে 2.47 দ্বারা যদি 10 কে 2.47 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের উত্তর চলে আসে কি 4.049 হেক্টর, 4.049 কি হেক্টর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা ক্যাম্পাসে এলাকা যে 10 একর আছে সেটাকে হেক্টরে প্রকাশ করলাম। ওকে, একরের থেকে হেক্টর এককটা দেখো আমাদের 10 একর, ওই 10 একর সমান কি 4.049 হেক্টর। কেউ যদি দুই ঘর লেখো তাহলে 4.05, এই পরের ঘরে যেহেতু বাদ দেবো 5 বা 5 এর বড় হলে আগের ঘরে 1 যোগ করতে হবে, দরকার নেই আমরা পুরোটাই লিখে দেব। আরো আমাদের মান ছিল এখানে দেয়া, এই জন্য আমরা এখানে কি লিখেছি প্রায়। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের জন্য। তাহলে এটি হচ্ছে ধরো আমাদের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর, স্কুল ক্যাম্পাস পুরোটা, এই লাল যে বর্ডারটা আছে সেটা হচ্ছে সীমানা প্রাচীর। এর মানে হচ্ছে আমাদের লাল অংশটার দৈর্ঘ্য করতে আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা যদি বের করতে হয় তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। তাহলে আমরা এখানে একটা রিলেশন জেনেছি, দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 4 গুণ। তাহলে আমরা শুরুতে কি করতে পারি, প্রস্থ ক মিটার করতে পারি। আমরা স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য আমাদের হয়ে যাবে 4 গুণ, মানে 4 ক মিটার, ঠিক আছে? আর যেহেতু মিটারে প্রকাশ করতে বলছে আমরা এটাকেও মিটার ধরলাম। এখন দেখো স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল যদি আমরা বের করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ 4 ক গুণন ক, এর মানে 4 ক স্কয়ার, 4 ক স্কয়ার, ক ক গুণ করলে হয় ক স্কয়ার বর্গ মিটার। তাহলে স্কুল ক্যাম্পাসের আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখো তাহলে স্কুল ক্যাম্পাসের আমাদের ক্ষেত্রফল দেয়া আছে 10 একর, যেহেতু মিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি 1 একর সমান কি 4046.86, 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এবং এখন যদি আমরা 10 একর বের করি তাহলে 4046.86 এর সাথে 10 একরের 10 আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি হবে, দশমিকটা ডান দিকে চলে যাবে, 4046.8.6, এর মানে 40,468.6 বর্গ মিটার আমাদের চলে আসে। তাহলে আমরা কি শিখলাম, 10 একরকে বর্গ মিটারে প্রকাশ করা আমরা শিখলাম। তাহলে দেখো আমরা দুইটা ক্ষেত্রফল জানি, একটা হচ্ছে 4 ক স্কয়ার আর একটা হচ্ছে এইটা। এই 4 ক স্কয়ার হচ্ছে চলকের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, 4 ক স্কয়ার হচ্ছে কি চলকের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, আর এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ক্ষেত্রফল, সরাসরি ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি কি এইটা সমান এইটা। তাহলে দেখো আমরা পরবর্তীতে লিখতে পারি কি আমাদের 4 ক স্কয়ার সমান 40,468.6, মানে যে মানটা আমরা পেয়েছিলাম। এখন দেখো এইটা ওই পাশে নিয়ে কি করে দেব, ভাগ দিয়ে দেব, 4 এর পাশে নিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এটা দ্বারা এটাকে এটা দ্বারা যদি ভাগ দেই তাহলে আমাদের ক স্কয়ারের মান আসে এইটা। তাহলে এইটা
যে মানটা আছে এটা দ্বারা ভাগ দিলে 10,117.25। এখন আমরা কয়ের মান বের, আর এই পাশে হয়ে যায় রুট, অথবা আমরা অনেকে মনে করি কি যে স্কয়ার ওই পাশে নিয়ে আমরা রুট করে দিলাম। যেভাবে করো তুমি সমস্যা নেই। যে তাহলে আমাদের কি পাই, এটাকে যদি আমরা বর্গমূল করি, দেখো যে cos সমান আমরা কি পেয়ে গেলাম, যে 100.58, 100.58। দেখো এই 5 হচ্ছে কি, যে স্কুল ক্যাম্পাসটা যে আছে আমাদের সেটা প্রস্থটা হচ্ছে 100.58। তাহলে আমরা বলতে পারি প্রস্থ আছে 100.58 এবং দৈর্ঘ্য হচ্ছে কি 100.58 এর সাথে আমরা যেহেতু 4 গুণ ছিল, তাহলে আমরা কি করব, 4 গুণ করে ফেলবো। তাহলে 100.58 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 402.34 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। কিন্তু অনেকে এটা ভুল করে, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে অনেকে এই একটা দৈর্ঘ্য মনে করতে পারে। এই দৈর্ঘ্যটা হচ্ছে কিন্তু একটা ক্যাম্পাসের দৈর্ঘ্যটা যেটা, কিন্তু সীমানা তো একটা ক্যাম্পাসের চারপাশে একটা বর্ডারের মতো দেয়া থাকে। দেখো এই যে রেড কালারের যে একটা বর্ডার করে রেখেছি আমি, এই রেড কালারের বর্ডারটা পুরোটাই হচ্ছে আমাদের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। তোমার বাসার সীমানা মানে বাউন্ডারি তুমি কি এক পাশ দিয়ে দিবে, তাহলে বাকি পাশ থেকে তো চোর ডাকাত ঢুকতে পারবে, কুকুর ঢুকতে পারবে, বিভিন্ন জিনিস ঢুকতে পারবে। এর মানে কি আমরা বাউন্ডারিটা নিরাপত্তার জন্য কোন দিকে দেই, চার পাশে দেই। এই জন্য চার দিকের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি একটা আয়তাকার ক্ষেত্র যদি হয় তার দৈর্ঘ্য হচ্ছে কি, এই সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে প্রাচীরের পরিসীমা। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে কি, প্রাচীরের পরিসীমা। আর পরিসীমার আমরা সূত্রটা জানি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা যদি মান বের করি, দেখো 2 দৈর্ঘ্যের মান এত, প্রস্থের মান এত। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা মূল কি পেয়ে যাব, সীমানা প্রাচীরের আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের কি, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। আশা করি সবাই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, প্রাচীর যখন বলে, এই প্রাচীরের শর্তের কারণে আমাদের এই চারপাশের অংশটাই আমাদের বের করতে হয়েছে। যদি বলতে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কিন্তু আমাদের এই দৈর্ঘ্য এটা বের করে নিতে হবে। কিন্তু যখনই প্রাচীর বলা আছে, তখনই আমাদের কি করতে হবে, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র দিয়ে বের করতে হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন। দেখো অডিটোরিয়ামের ছবিটা আমরা একটু দেখি। অডিটোরিয়ামটা হচ্ছে রেড কালারের পুরাটা অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেয়া আছে। একটু আগেই যে আমরা করেছি, দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল, সেম অঙ্ক। দেখো এই অঙ্কটার মধ্যে আমরা পারের যে ক্ষেত্রফল যেভাবে বের করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমরা দেয়ালে এই যে দেয়ালটা যে অংশটা জুড়ে আছে এটার ভূমির ক্ষেত্রফল বের করব। আমরা ভাষাটা একটু দেখো, আমরা এখানে ভাষাগুলো একটু চেঞ্জ করে দেব, কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু সেটাই হবে। দেখো দেয়া আছে আমাদের অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার। এই যে রেড কালার, এই জায়গা থেকে ওই মাথা পর্যন্ত সেটা হচ্ছে 40 মিটার, এবং অডিটোরিয়ামের প্রস্থ আমাদের আছে 35 মিটার। এটা আমাদের প্রস্থে দেয়া ছিল। এবং অডিটোরিয়ামের যে দেয়ালের যে এটা উচ্চতাটা আছে সেটা হচ্ছে 10 মিটার। উচ্চতাটা হচ্ছে কত মিটার, 10 মিটার। তাইলে দেখো অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু রেড কালার, এই মাথা থেকে ওই মাথা। আর আমাদের নীল কালার পুরো অংশটা হচ্ছে আমাদের কি, দেয়াল। পুরো অংশটা হচ্ছে দেয়াল। চারপাশের দেয়ালের আয়তন আমাদের বের করতে হবে। তাহলে দেয়ালের পুরুত্ব আমাদের জানতে হবে। এখানে দেখো দেয়ালটা কতটুকু পুরু, এই যে সাদা অংশটা এইটা কতটুকু আছে, পুরুত্ব কতটুকু আছে, সেটা আমাদের দেয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার এইগুলি দেয়া আছে সবগুলি মিটার, তাহলে সেন্টিমিটার দিয়ে তো আমি কাজ করতে পারবো না। এই জন্য সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে মিটার চলে আসে। তাহলে 15 কে 100 দ্বারা ভাগ দিলে আমাদের কি চলে আসবে, মিটার। এর মানে ধরে নাও এটা পারে, যে তোমাদের যেটা দেয়া ছিল পারটা চওড়া, ঠিক ধরে নাও দেয়ালের পুরুত্বটা পারের চওড়ার মতো করে, আপাতত এটাই ধরে নাও। তাহলে দেখো অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল, এই অডিটোরিয়ামের এই ভূমির ক্ষেত্রফল কি, পুরো অডিটোরিয়াম যে আছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে পুরো অংশটা আছে ভূমির কাজ করতেছে। যেহেতু আমাদের এখানে আয়তন বলা আছে, এজন্য আমরা ভূমি কথাটা উল্লেখ করে দেব। পুকুরের অঙ্কে কিন্তু ভূমি উল্লেখ করে দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমাদের পুকুরের পাড়ের কোনো ওই আয়তন বের করতে বলেনি। এজন্য অডিটোরিয়ামের ভূমি, মনে করে যে অডিটোরিয়ামটা আছে লাল দেওয়া, তাহলে আমরা যেহেতু এটা আয়তকার আকৃতি, তাহলে 40 গুণ 35, এটা হচ্ছে অডিটোরিয়ামের ভূমির
ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আসছে 1400 বর্গ মিটার। ওকে, এটা হচ্ছে অডিটোরিয়ামের পুরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরাটা কি ক্ষেত্রফল, পুরো অংশটা। এই যে একদম এই কালো লাল যে আমাদের বর্ডার করা আছে ভিতরে পুরো অংশ, নীল সাদা সবগুলি মিলে হচ্ছে 1400 বর্গ মিটার। দেখো এখন দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, দেখো দেওয়াল বাদে এই যে এই দেওয়ালটা হচ্ছে এতটুকু, তাহলে দেওয়ালটা আমরা বাদ দিয়ে এই যে কালো অংশটুকু আছে সেটার দৈর্ঘ্য বের করব কিভাবে? 40। এই যে 40 আছে দৈর্ঘ্য, 40 থেকে বিয়োগ যাবে কত? আমাদের এই পুরুত্বটা, দেয়ালের পুরুত্বটা 0.15 যোগ 0.15। দেখো এই পাশ থেকে যতটুকু বাদ যাবে ওই পাশ থেকেও ততটুকু বাদ যাবে, দুই পাশ থেকে সমান সমান। এইজন্য 40 বিয়োগ 0.15 যোগ 0.15। এর মানে 40 থেকে যদি আমরা বিয়োগ দেই তাহলে কত হয়? 0.15 0.15 মানে কি 0.3। এর মানে হবে 39.7। ক্যালকুলেটর তোমাদের যেহেতু ব্যবহার করা যায় করবে, অথবা সাইডে রাফ করে নিবে 39.7। তাহলে দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, দেখো এই দেওয়াল বাদে এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য মানে মেঝেটার দৈর্ঘ্য, এটা বোঝানো হয়েছে এখানে। এই যে আমরা এই মাঝখানের অংশটা বের করব, অথবা যদি লেখো দেওয়াল বাদে অডিটোরিয়ামের মেঝের দৈর্ঘ্য, ঠিক আছে? ঘরের ক্ষেত্রে আমরা এটা মেঝে হিসেবে কাউন্ট করি, তুমি মেঝের দৈর্ঘ্য হিসেবেও বলতে পারো। দেখো তাহলে প্রস্থ ঠিক একভাবে আমরা বের করব। দেওয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ বের করার জন্য 35 থেকে এই যে এই পাশে 0.15 এই পাশে 0.15 দুই পাশ থেকে বাদ যাবে। ঠিক তেমনি ভাবে যদি বাদ যায়, দেখো 35 থেকে বাদ গেলে কত হয়? 34.7 মিটার। এর মানে কি 34.7 মিটার হচ্ছে আমাদের অডিটোরিয়ামের দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ। এই যে দেয়ালটা বাদ দিয়ে আমাদের যে কালো অংশটুকু দৈর্ঘ্য প্রস্থ বের করেছি, তাহলে আমরা বলতে পারি দেয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল, এই যে সাদা অংশটা এটার ক্ষেত্রফল বের করেছি। দেখো দেয়াল বাদে এই অডিটোরিয়ামের যেটা ভূমি আছে, অথবা বলতে পারো দেয়াল বাদে অডিটোরিয়ামের মেঝের ক্ষেত্রফল, ওটাকে আমরা মেঝে হিসেবে ধরি, ভূমির ক্ষেত্রফল অথবা মেঝের ক্ষেত্রফল। এই যে বাদে বলেছি তাইলে আমার কথাটা ক্লিয়ার হয়ে গিয়েছে, এখানে মেঝে ভূমি কোনোটার সমস্যা হবে না। তাহলে আমরা একটু আগে পেয়েছিলাম 39.7 আর এই 34.7 দুইটা গুণ করে ফেলব, ঠিক আছে? তাহলে এইটা দেখো, এটা হচ্ছে দেখো এই অংশটা হচ্ছে আমাদের সাদা অংশের দৈর্ঘ্য, আর একটু আগে আমরা যেটা বের করেছিলাম পুরো কালো অংশ, এই পুরো লাল অংশ, দেখো পুরো লাল অংশ, এটার মধ্যে আছে নীল এবং সাদা পুরো অংশ সহ। তাহলে দেখো তাহলে আমরা এই লাল বর্ডার দিয়ে যেটা বুঝেছি পুরো ভিতরের অংশ সহ আমরা যেটা পেয়েছিলাম সেটা থেকে যদি আমরা 1377.5 নয় মানে 1400 থেকে যদি 1377.5 নয় বর্গ মিটার আমরা বাদ দেই, তাহলে আমরা দেয়ালের ভূমির ক্ষেত্রফল পেয়ে যাব। এর মানে এই যে নীল করা যে অংশটা আছে এই নীল করা অংশের ক্ষেত্রফল, যেহেতু আমাদের এখানে একটা উচ্চতা সম্পর্ক আছে এইজন্য আমরা দেয়ালের ভূমি কথাটা লিখেছি। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করা হয় তাহলে আমরা আয়তন পেয়ে যাই। তাহলে দেয়ালের ভূমির ক্ষেত্রফল আসলে কত? দেখো 22.41 বর্গ মিটার। যদি আমরা লিখি যে দেয়ালের দেয়ালের কি আমাদের আয়তন যদি আমরা বের করি, তাহলে দেয়ালের ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? আয়তনটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি অডিটোরিয়ামে 4 দেয়ালের আয়তন বের করি তাহলে আমরা কি করব? অডিটোরিয়ামে দেখো 4 দেয়ালের আয়তন বের করার জন্য দেয়ালের ভূমির যে ক্ষেত্রফল একটু আগে পেয়েছি, এর মানে নীল অংশটার ক্ষেত্রফল, নীল অংশটার ক্ষেত্রফলের সাথে যদি দেয়ালের উচ্চতাটা আমরা গুণ করি, এই দেয়ালের উচ্চতা গুণ করলে আমরা অডিটোরিয়ামের 4 দেয়ালের আমরা আয়তন পেয়ে যাব। অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল এবং দেয়ালের উচ্চতা এই দুইটা গুণ করে আমরা কি পেয়ে গেলাম? 4 দেয়ালের আয়তন। ক্যালকুলেটর দিয়ে আমরা এই মানটা বের করে দেব, যেহেতু 10 দ্বারা গুণ দশমিকটা একবার পরে চলে যাবে, এর মানে 224.1 ঘন মিটার। আশা করি সবাই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। এর মানে আমাদের দেয়াল, নরমাল একটা জিনিস চিন্তা করো, দেয়ালটা যতটুকু করুক সেটা যেই জায়গায় বসে আছে সেই জায়গাটা নীল অংশটি হচ্ছে দেয়ালের ভূমির ক্ষেত্রফল। দেয়ালের ভূমির ক্ষেত্রফলটাকে আমরা পুকুরের পাড় বা রাস্তা এইগুলির সাথে কম্পেয়ার করে যদি একটু মনে রাখি তাহলে এই অঙ্কটা আমাদের পারা অনেক সহজ হয়ে যাবে। পরবর্তীতে দেখো অতিরিক্ত হিসেবে আমি এটা করাচ্ছি যে ঘরের 4 দেয়ালের আয়তন, ঘর যদি হয়, দেখো ঘরের ক্ষেত্রে কোন মাপটা দেয়া থাকে? দেখো ঘরের মেঝের দৈর্ঘ্য, এটা কিন্তু আবার অন্য ধরনের রিলেশন। এটা হচ্ছে কি ঘরের মেঝের দৈর্ঘ্য
মানে এই যে কালো অংশ এই মাথা থেকে ওই মাথার দৈর্ঘ্য দেয়া আছে 4 মিটার। এর মানে কি দেয়াল আছে মেঝের বাইরে, ঘরের মেঝের বাইরে আছে দেয়াল, তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য দেয়া আছে 4 মিটার, মেঝের প্রস্থ দেয়া আছে 3.5 মিটার। আচ্ছা দেখো ঘরের উচ্চতা দেয়া আছে কত মিটার আমাদের 3 মিটার। এখন যদি আমরা এই দেয়ালটা কতটুকু পুরু সেটা বের করি, দেখো এখানেও দেয়ালের পুরুত্বটা ঠিক আগের মতই 15 সেন্টিমিটার দেয়া আছে, তাহলে 0.15 কে 100 দ্বারা ভাগ দিলে কত হয় 0.15 মিটার। এটা তোমাদের উদাহরণের একটা অঙ্ক, আমি অঙ্কের সিরিয়াল নাম্বারটা বলবো না, তোমরা খুঁজে নিবে কোন অঙ্কটা এইভাবে বলা আছে। দেখো দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার, এটাকে 100 দ্বারা ভাগ দিয়ে আমরা মিটারে নিয়ে নিলাম, কারণ ইংলিশ অফ মিটার আমরা এটাকে মিটারে নেব। এখন আমরা দেখো এই মেঝের দৈর্ঘ্য মেঝের প্রস্থ মানে কালো অংশের দৈর্ঘ্য প্রস্থ জানি। আমরা যদি পুকুর হিসেবে কল্পনা করি তাহলে ঘরের মেঝেটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা বাদ দিয়ে আমরা ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমরা পেয়েছি, এখন আমরা ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করি। দেখো ঘরের মেঝের ক্ষেত্রফল কত কি হবে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল হবে 4 গুণ দেখো বর্গ মিটার, ঠিক আছে? এর মানে 14 বর্গ মিটার। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। এই 14 বর্গ মিটার হচ্ছে এই যে সাদা অংশটা আছে, তারপর দেখো দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য। এখন হচ্ছে দেখো এই যে দেয়াল, এই দেয়ালটা কিন্তু আছে বাইরে, বাইরে যদি থাকে তাহলে আমরা বলি সহ, আর ভিতরে যদি থাকে তাহলে বলি আমরা বাদে। তাহলে দেয়ালটা যেহেতু বাইরে আছে তাহলে এই যে ঘরের দৈর্ঘ্য যদি আমরা এই লাল অংশটার দৈর্ঘ্য ধরি, তাহলে দেখো এই পাশ থেকে 0.15 দেয়ালের যেটা পুরুত্ব, এই পাশ থেকেও 0.15 এটা যায়, মানে সাদা যে মার্কিং করে দিয়েছি এটা হচ্ছে দেয়ালের পুরুত্ব বোঝানোর জন্য, এটা হচ্ছে 0.15 না। তাহলে আমরা যদি দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য অথবা ঘরের দেয়ালের দৈর্ঘ্য, এই ঘরের দৈর্ঘ্য কেন বলছি এটা বোঝানোর জন্য, দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য মানে দেয়াল সহ পুরো ঘরের দৈর্ঘ্য, তাহলে আমাদের কত হবে এই যে 4 এর সাথে যেহেতু আমাদের দুই পাশ থেকে 0.15 কি হবে মানে পুরো এই লাল অংশটার দৈর্ঘ্য বের করার জন্য এই 0.15 আমরা কি করব দুই পাশ থেকে যোগ করে দেব। তাহলে 4 এর সাথে 0.15 যদি যোগ করি তাহলে যে 4.3 মিটার, তাহলে দেয়াল সহ ঘরের দৈর্ঘ্য হচ্ছে 4.3 মিটার। ঠিক তেমনি ভাবে দেখো দেয়াল সহ ঘরের প্রস্থ যদি বের করি তাহলে প্রস্থ ছিল আমাদের কত 3.5। এটারও দেখো এই পাশে যে সাদা অংশ এই পাশে সাদা অংশ, দুই পাশের অংশ আমাদের দেয়ালের যে পুরুত্বটা আছে 0.15 কি হবে আমাদের উভয় পাশ থেকে যোগ হয়ে যাবে 0.15। এর মানে আমাদের রেজাল্ট এখানে বের হয়ে যাবে কত 3.5 এর সাথে 0.3 যদি আমরা যোগ করি তাহলে 3.8 মিটার হয়ে যাবে। তাহলে এটা হলো কি দেয়াল সহ ঘরের প্রস্থ, দেয়াল সহ ঘরের প্রস্থ, এর মানে লাল অংশের এটার প্রস্থ হচ্ছে 3.8। এখন যদি আমরা এই পুরো অংশ দেখো লাল বর্ডার করে এই পুরো অংশ মানে ভিতরেরটা সহ পুরো অংশ যদি আমরা এটা যদি প্রস্থ হয় এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে পুরোটার ক্ষেত্রফল মানে কি এই ভিতরের পুরোটাই থাকবে সাদা নীল যা আছে সব। তাহলে দেয়াল সহ যদি আমাদের ঘরের ক্ষেত্রফল বের করি, দেয়াল সহ যদি আমরা ঘরের ক্ষেত্রফল বের করি তাহলে 4.3 আমাদের দৈর্ঘ্য পেয়েছিলাম আর এখানে পেয়েছি 3.8, দুইটা আমরা গুণ করলে আমরা কি পেয়ে যাব ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এর মানে 16.34 বর্গ মিটার হচ্ছে কি দেয়াল সহ ঘরের ক্ষেত্রফল, দেয়াল সহ ঘরের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো দেয়াল সহ ঘরের ক্ষেত্রফল মানে কি এই পুরো বাইরের মাত্রা, এটা থেকে যদি এই যে মাঝখানেটা বিয়োগ দেই তাহলে আমরা কি পাই দেয়ালের ভূমির ক্ষেত্রফল পেয়ে যাই। একটু আগে আমরা যেভাবে করেছি যে দেয়ালের ভূমির ক্ষেত্রফল, দেয়ালের ভূমির ক্ষেত্রফল এর মানে নীল অংশটার ক্ষেত্রফল। নরমালি আমরা যে কোনো অঙ্কে রাস্তার ক্ষেত্রফল যেটা বের করি, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এই যে নীল অংশটা আমরা যদি দেয়াল হিসেবে ধরি বা রাস্তা হিসেবে কল্পনা করি তাহলে দেয়ালে ভূমির ক্ষেত্রফল মানে ভূমি বরাবর যে ক্ষেত্রফলটা আছে এটা থেকে আমাদের ওই যে প্রথমে যে পেয়েছিলাম আমরা যে এই 14 সেটা বিয়োগ দিয়ে দেব। তাহলে দেয়ালের ভূমির ক্ষেত্রফল আমাদের কত আসে দেখো এই 16.34 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব 2.34 বর্গ মিটার। এটা হচ্ছে দেয়ালের ভূমির ক্ষেত্রফল। কিন্তু আমাদের বের করতে বলছে কি ঘরের চার দেয়ালের আয়তন বের করতে বলছে আমাদের কি দেখো দেয়ালে ঘরের চার দেয়ালের আয়তন, তাহলে চার দেয়ালের ভূমির ক্ষেত্রফল, দেয়ালের ভূমির ক্ষেত্রফল বা চার দেয়ালের ভূমির ক্ষেত্রফল এটাও লিখতে পারো যে ভূমির ক্ষেত্রফল এগুলো চলবে যে দেয়ালের ভূমির ক্ষেত্রফল এত বর্গ মিটার।
তাহলে আমাদের অতএব ঘরের যদি আমরা চার দেয়ালের আয়তন বের করি, দেখো ঘরের চার দেয়ালের আয়তন যদি আমরা বের করি, দেয়ালের ভূমির ক্ষেত্রফলকে দেয়ালের উচ্চতা দ্বারা ভাগ করব। দেয়ালের ভূমির ক্ষেত্রফলকে কি করব? দেয়ালের উচ্চতা, ক্ষেত্রফল এবং উচ্চতা দুইটা জিনিস গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। দেখো আমরা কি পেয়েছিলাম যে 2.34 দেয়ালের ভূমির ক্ষেত্রফল এবং দেয়ালের উচ্চতা 3 ঘনমিটার। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব 7.02 ঘনমিটার। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এর মানে কি, যদি কখনো মেজে বলা থাকে মনে রাখবা দেয়ালটা থাকে বাইরে, ঠিক আছে? যদি ঘরের মেজে বলা থাকে, আমার যদি অডিটোরিয়ামেরও মেজে বলা থাকতো তাহলে এটা হতো অডিটোরিয়ামের মেজের দৈর্ঘ্য প্রস্থ আর বাইরে হতো দেয়াল সহ। তাহলে মেজে বলা আছে না মেজে বলা নাই সেটা খেয়াল রাখবা। যদি মেজে না বলে শুধু ঘরের দৈর্ঘ্য দেয় তাহলে মনে করবা বাইরের মাপটা দেয়া আছে, এর মানে ভিতরেরটা হবে মেজে। অডিটোরিয়াম বলো মেজে বলা থাকবে, ঘর বলো মেজে বলা থাকবে। আর যদি মেজে কথাটা না পাও তাহলে মনে করবা অবশ্যই এটা কি মাপ দেয়া আছে, বাইরের মাপই দেয়া আছে। কোশ্চেনটা ভালো করে পড়ে বুঝে তারপরে ডিসিশন নিয়ে আগাবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই বিষয়গুলি থেকে আমি কয়েকটি প্রশ্ন করব, দেখি তোমরা কতটুকু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো এবং মনে রাখতে পেরেছো। তাহলে আমি কয়েকটি প্রশ্ন করব। দেখো আজকের পাঠ যাচাই করব যে পরিসীমা নির্ণয়ের সূত্র। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে কি, আমাদের 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে আমরা পরিসীমাটা নির্ণয় করতে পারবো। এখানে একক দিবে যদি একক দেয়া থাকে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন আছে কি যে আয়তন নির্ণয়ের সূত্রটি। আয়তন নির্ণয়ের সূত্রটি আছে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আবার দৈর্ঘ্য গুণন প্রস্থকে গুণ করলে হয় ক্ষেত্রফল আর উচ্চতা। একটু আগে আমরা করেছি ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে আমরা কি করেছি, আয়তন বের করেছি। তাহলে আয়তন বলতে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বুঝি অথবা ক্ষেত্রফল গুণন উচ্চতা বুঝি। আবার দেখো আয়তনকে যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ দেই তাহলে উচ্চতা পাওয়া যায়। এটাও মাঝে মাঝে আসে যে আয়তন ভাগ ক্ষেত্রফল সমান সমান কি। তাহলে বিভিন্ন ভাবে আসতে পারে, একটু মেধা খাটিয়ে সবাই দেওয়ার চেষ্টা করবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, 1 মিটার সমান কত ইঞ্চি? এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে তোমাদের এমসিকিউতে। তাহলে 1 মিটার সমান আমরা কি করেছি, 39.37। এইটা মাঝে মাঝে করে কি পরীক্ষায় দেখো 37 আগে দেয় 39 পরে দেয়। তাহলে মনে রাখবা বড়টা আগে হবে ছোটটা পরে হবে, বড়টা আগে হবে ছোটটা পরে হবে। এরকম মানে একটু মনে রেখো, পরীক্ষার সময় কনফিউশন হয়ে যায়, ব্রেনের উপর একটা চাপ থাকে সেই জন্য 37 39 তখন কনফিউশন হয়ে যায়। তাহলে এটা হবে ওইটা হবে। তাহলে মনে রাখবে বড়টা আগে থাকবে ছোটটা পরে থাকবে। তারপরে দেখো 1 একর সমান কত একর? একটু আগে আমরা করে এসেছি। দেখো 1 একর সমান কত, 1 একর সমান কত একর? 2.47 একর। ভালোই মনে আছে তোমাদের, আশা করি এই সর্বশেষ প্রশ্নটা সবাই পারবে। আমাদের সর্বশেষ প্রশ্ন আছে, দেখো 1 একর সমান কত বর্গ মিটার? ভেরি গুড। একটু আগে আমরা করেছি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। 1 একর সমান কি 4046.86 বর্গ মিটার। তাহলে এই পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি আশা করি ব্রেনে তোমাদের সব ইনপুট হয়ে গেছে। কারো যদি কোনোটা বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিবে। তাহলে আজকে তোমাদের বাসায় প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস নম্বর 23। তোমাদের ভিডিও ক্লাস যত থাকে প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আমরা কিছু অনুশীলনী দেই। এই অনুশীলনী অধ্যায় 3 এর 31 নম্বর অঙ্ক, 31 নম্বর অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে। তোমরা নিজেরাই মনে রাখবে ঘরের ক্ষেত্রে সাধারণত মেজেও বলা থাকে ঘরের দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য যদি বলা থাকে তাহলে আমরা বাইরের মাপ দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পারতেছো যে তোমরা করোনা পরিস্থিতি আমাদের দেশে একটু বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছু থেমে রাখা যাবে না। কারণ তুমি যদি এই বিষয়গুলি না শেখো তাহলে তোমার বেসিকটা কিন্তু খুবই দুর্বল হয়ে থাকবে। আশা করি সবাই প্রত্যেকটা ভিডিও ক্লাস ভালো করে দেখবে, জুম ক্লাসে রেগুলার উপস্থিত থাকবে এবং যে বিষয়টি পারবে না সেই বিষয়টি তোমার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে অবশ্যই জেনে নিবে। সবাই বাসায় অবস্থান করবে, সাবধানে থাকবে এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে রমজানুল মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।